আমরা একটু অপেক্ষা করি। আমরা লাইভে আছি এখন। আপনারা যারা জয়েন করছেন, আপনারা একটু কাইন্ডলি জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা? রায়হান ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি মামুন ভাই। আপনার আপনাদের কি ওখানে রায়হান ভাই কটা বাজে? আমার এখানে তো সকাল ৭ঃ০০। অনেক ভোর, উইকেন্ড হ্যাঁ, রাতে। আচ্ছা কয়েকটা পেজ থেকে যাচ্ছে তো একসাথে। আমরা একটু সময় অপেক্ষা করি ১-২ মিনিট তারপর আমরা শুরু করব। আমার কথা শোনা যাচ্ছে তো না? ওকে, পারফেক্ট। রায়হান ভাই আপনি কি কমেন্ট ফিডটা দেখতে পান? কমেন্ট ফিডটা না, আচ্ছা। আমি দেখতে কমেন্ট ফিড পাচ্ছি আছে। না। এখানে কোনো কোয়েশ্চেন থাকলে আমি হচ্ছে ওইটাকে স্ক্রিনে নিয়ে আসবো। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আমরাও ভালো আছি ভাই। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। আমরা যেহেতু ৪-৫ টা পেজ একসাথে লাইভ করতেছি, একসাথে আমরা একটু সময় নিচ্ছি। ১-২ মিনিট তারপরে আমরা শুরু করব। সিওর। আপনার মাইকে কি এটা লাল লাইট? হ্যাঁ, এটা হচ্ছে আসলে পডকাস্টের মাইক নতুন নিলাম। সবাই কমপ্লেইন করে আমার ভিডিওতে নাকি সাউন্ড শোনা যায় না। আচ্ছা, এজন্য আচ্ছা। না, আপনার এই মাইকটা তো বেশ ভালো মাইক মনে হচ্ছে। হ্যাঁ, মানে মানে খুব ক্রিসপ সাউন্ড আসছে। এখন ওই যে ব্ল্যাক ফ্রাইডে সেল চলতেছিল, নিয়ে আসলাম। একজন হচ্ছে কুচবিহার, ইন্ডিয়া থেকে জয়েন করেছেন। আপনারা কমেন্টে একটু বলতে পারেন কে কোথা থেকে জয়েন করছেন? আর ১ মিনিট তারপরে আমরা শুরু করি। আচ্ছা। আচ্ছা, সুধী দর্শক, আ আমাদের আজকের লাইভে স্বাগতম। আমি কাজী মামুন। আমি কানাডা থেকে আ গ্লোবাল জাস্টিস নেটওয়ার্কের সাথে জড়িত আছি। আমার সাথে আছে ডক্টর রায়হান রশিদ। আ রায়হান ভাই আপনি একটু যদি নিজের পরিচয় দেন। আমি আ আমি যুক্তরাজ্যে থাকি। আ আমি ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরামের ট্রাস্টি। গত ১৬ বছর ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কাজ করছি। আর এই তো বাংলাদেশের ইস্যুগুলো নিয়ে কনসার্নড আর সবার মতোই। আচ্ছা, আজকে আমাদের যে ইস্যুটা নিয়ে আমরা কথা বলব, এটা মূলত হচ্ছে যে একটু পুরনো। অনেকদিন থেকে আমরা জানি যে এই বিষয়টা নিয়ে অনেকেই কাজ করেছেন, করছেন। এদের মধ্যে রায়হান রশিদ ভাই হচ্ছে উল্লেখযোগ্য একজন। আম ইনি উনি জানেন এ বিষয়ে খুব ভালো করে। আইসিটি বাংলাদেশের যে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বর্তমান যে অবস্থা সেটা নিয়ে আমরা কথা বলব। এর আগে আমরা একটু কুইকলি আ যেটা করব সেটা হচ্ছে যে কোন পরিস্থিতিতে আমরা আসলে আজকে এই আ মানে আলোচনাটায় অংশ নিচ্ছি, সেটা একটু কুইকলি দেখে নিই। একটা ভিডিওতে আমরা হচ্ছে বিবিসির একটা রিপোর্ট দেখি যে কি হচ্ছে বাংলাদেশে। What began as celebrations quickly spiraled into violent unrest, with rioters targeting supporters of Sheikh Hasina's Awami League and religious minorities. Local activists have reported over 200 attacks on minorities, especially the Hindu community. While some residents say that the minority are largely viewed as supporters of Sheikh Hasina's party, others point out at the economic and religious factors behind the attacks. Bimal Dey, a businessman from Kumbila town in Bangladesh, was a victim of this violence. He recounts how a mob chanting anti Sheikh Hasina slogans looted his showroom before setting it ablaze.
এই দেশে হিন্দুর কারণেই আসলে আমরা এই আসলে অবস্থাটা হয়েছি আর কি। যদি আমরা হিন্দু না হইতাম, আমরা হিন্দু গ্রহণ করে বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই আমাদের হয়তো ভুল হইছে আর কি। সো যাই হোক আপনারা জানেন যে এই যে মাইনরিটির উপর অ্যাটাক এটা আসলে এই রিপোর্টটা ৩ মাস আগের। এরপর আরো শত, শত হাজার, হাজার অ্যাটাক হয়েছে এবং হচ্ছে যে আওয়ামী লীগের যে নেতাকর্মী তাদের উপর অ্যাটাক হচ্ছে। এখন এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বর্তমান সরকার যেটাতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস লিড করছেন। উনি আম মাইনরিটি ইস্যুস বা বার্নিং যে ইস্যুস গুলো আছে বিভিন্ন ধরনের আন্দোলন, অর্থনৈতিক আম দুরবস্থা সবকিছুকে দূরে ঠেলে দিয়ে উনি হঠাৎ করেই হচ্ছে উইচ হান্টিং এ নেমেছেন। সেখানে হচ্ছে যে বড়, বড় পুলিশ কর্মকর্তা এবং হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানান রকমের অভিযোগ সেটা আবার হচ্ছে আইসিটিতে নিয়ে আসছেন। এখন আইসিটি যে বিষয়টা সেটা আপনারা কেউ, কেউ হয়তো জানেন বাট অনেকেই জানে না। সো এই বিষয়ে আইসিটি আমরা একটু কথা বলব এটা নিয়ে। কারণ হচ্ছে যে কখন কোন পরিপ্রেক্ষিতে আসলে আইসিটি তৈরি হয়েছিল এ বিষয়ে আমার কিছু প্রশ্ন আছে জানার। আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা হচ্ছে কমেন্টে জানাতে পারেন। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে আমরাও সেই একই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব ডক্টর রায়হান রশিদ ভাইয়ের কাছ থেকে। সো এই প্রসঙ্গে ১ম এ আমি যাব হচ্ছে রায়হান ভাইয়ের কাছে। রায়হান ভাই আমাদেরকে একটু যদি বলেন যে এই যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ৩০ লক্ষ শহীদ আমাদের। সো এত বছর পরে আমরা হচ্ছে যে আইসিটি শুরু করেছিলাম। সেটা হচ্ছে ২০০৯, ১০, ১১, ১২, ১৩ ওই সময়টাতে আমরা হচ্ছে যে আন্দোলন দেখলাম, সংগ্রাম দেখলাম। গণমানুষের একটা দাবি দেখলাম যে আপনার বিচারের জন্য রাজাকারদের। এবং সেটা কখন কোন পরিপ্রেক্ষিতে আমরা এত বছর পরে যেটা বলা হয় যে ৪০ বছর পরে কেন শুরু হলো? একটু যদি আমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করেন। এটা খুব ভালো প্রশ্ন মামুন ভাই। যেটা হচ্ছে ১৯৭১ এর যে অপরাধগুলা হয়েছিল, দেশ স্বাধীন হওয়ার পরে এই অপরাধগুলার বিচার করার জন্য আসলে দুটো বিচার প্রক্রিয়া শুরু হয়, একটার পর আরেকটা। ১ম টা শুরু হয় ৭২ সালে আপনারা জানেন দালাল আইনের যে বিচারগুলো। তো দালাল আইনের বিচারে আপনার শুধুমাত্র আপনার ফোকাস করা হয়েছিল যারা আমাদের দেশীয় কোলাবোরেটর তাদের উপর। আর আর যে বিচারগুলো হয়েছিল সেগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধের বিচার ছিল না। ওগুলো ছিল সাধারণ আমাদের পেনাল কোডে যে ধরনের ক্রাইম গুলো থাকে দণ্ডবিধিতে, খুন, ধর্ষণ, ওই ফ্রেমওয়ার্ক এর বিচার ছিল। এটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ বা ওই ফ্রেমওয়ার্ক এর বিচার সেই আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক এর বিচার না। তো দালাল আইনের বিচারগুলো চলছিল ১৯৭২ থেকে। এরপর যেটা প্রয়োজনীয়তা দেখা দিল সেটা হচ্ছে যে কারণ ৭১ এর যে অপরাধগুলো হয়েছে ওগুলোর ম্যাগনিটিউড এত বেশি যে সেগুলোকে আসলে সাধারণ দণ্ডবিধির যেই যে ধরনের অপরাধগুলা থাকে সেটার ফ্রেমওয়ার্ক এ ওগুলাকে আসলে ফেলা যাচ্ছে না। যেমন আপনার গণহত্যা বা জেনোসাইড সেটা তো পেনাল কোডে নাই। তারপরে ধরেন ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি সেটা তো পেনাল কোডে নাই। বা যুদ্ধাপরাধ এটাও পেনাল কোডে নাই। এখন হ্যাঁ, এটা ঠিক যে যুদ্ধাপরাধের মধ্যে দিয়ে হত্যা হতে পারে। কিন্তু যুদ্ধাপরাধের হত্যা বা জেনোসাইড এর যে হত্যা, সেই হত্যা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কাইন্ড অফ ক্রাইম। মানে যখন হত্যাটা একটা জেনোসাইড এর পার্ট হিসেবে হয়। তো যে কারণে তখন নতুন একটা আইনের দরকার হয়ে পড়ল। সেই আইনটা হচ্ছে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন। এই আইনটা ওই সময় পাস করা হয়। এবং ওই আইনটা যখন পাস করে আমাদের সংবিধান মানে আপনাদের সংসদে যারা ছিলেন আইন প্রণেতা, তারা আ এই আইনটার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, আইনটার উদ্দেশ্য কি সেটা নিয়ে আলোচনা করেন। তারা অনেকগুলা জিনিস অনেকগুলো ইস্যু অ্যাড্রেস করেন এবং ওই সময়ের প্রেক্ষিতে এটা ছিল সবচেয়ে অ্যাডভান্সড আইনগুলার একটা পৃথিবীর। ঠিক আছে? এবং পরবর্তীতে আমরা দেখেছি ওই আইনের এমন অনেক ফিচার আছে যেটা পরবর্তীতে যেসব আইন হয়েছে পরের ৩ দশকে পৃথিবীর আন্তর্জাতিক অঙ্গনে, ওখান থেকে অনেক কিছু ইন্সপায়ার্ড আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অ্যাক্ট যেটা আরকি সেটা থেকে। এখন আ এই আইনটা হয় ১৯৭৩ সালে। আচ্ছা। তো এই আইনটাতে একটা জিনিস ছিল যে বলা বলা আছে যে এই আইনের মাধ্যমে ৭৩ সালের আগে এবং ৭৩ সালের পরে যেই অপরাধগুলো হবে সেগুলার বিচার করা যাবে। অপরাধ বলতে আমি মিন করছি যেকোনো অপরাধ না, যুদ্ধাপরাধ, জেনোসাইড, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। তো এখন ৭৩ সালের আইনটা যখন করা হয় যখন আগে এবং পরের ইনসিডেন্ট গুলাকেও সে কভার করার চেষ্টা করে যেটাকে আমরা টেম্পোরাল জুরিসডিকশন বলি। যে এই আইনটার সময়গত পরিধি কি? তো তখন বোঝাই যাচ্ছে যে ৭৩ এর আগে বলতে মিন করা হচ্ছে ১৯৭১ এর সংঘটিত অপরাধ। আচ্ছা, আর পরের গুলো বলতে মিন করা হচ্ছে ৭৩ সালের পরবর্তীতে যা কিছু হবে বাংলাদেশের মাটিতে সেগুলো যদি যুদ্ধাপরাধ, আ জেনোসাইড বা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এর আওতায় পড়ে তাহলে সেটা এই আইন দ্বারা বিচার করা যাবে। তো এটা ছিল আইনটার স্কোপ। এবার এই আইনটাতে যেটা হয়েছে আপনার আইনটা করা হয়েছে
এবং কিন্তু আইনটা কখনো অ্যাক্টিভেট করা হয় নাই। আইনটাতে একটা জিনিস ছিল যে আইনটাকে অ্যাক্টিভেটেড হতে হবে এবং সেটা পার্লামেন্টের ইয়ের মাধ্যমে ট্রাইব্যুনাল সেট আপ করার মাধ্যমে অ্যাক্টিভেট করতে হবে। তো সেই অ্যাক্টিভেশনটা হলো আপনার সেই আওয়ামী লীগ সরকার যখন ২০০৯ তে ক্ষমতায় আসলো, তখন তারা আইনটাকে অ্যাক্টিভেট করলো এবং ট্রাইব্যুনাল গুলো তার যাত্রা শুরু করলো ২০১০ এ অফিসিয়ালি। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা ভিডিও এড করি। মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এসেছিল। সেটা হচ্ছে যে আল জাজিরার একটা ভিডিও আমি একটু সব দর্শকদের জন্য আমি এড করি। যেটা কোন পরিপ্রেক্ষিতে আসলে এসেছিল। Was 6 years old when her father was abducted and killed during Bangladesh's 1971 War of Liberation. Those who kill my father also kill many other people. They must pay for their crimes. No one is sure how many people were murdered, but the government says 3 million people were killed during the 9-month war with Pakistan that led to the birth of a new nation, Bangladesh. Amina's father was brought to this killing field. Thousands of people were shot here, their bodies mutilated. Many were even buried alive. Those involved in this massacre were not Pakistani soldiers, but a few young Bangladeshi men that collaborated with Pakistan's army. Now, these men are still alive. They're in their 60s, and yet no one has been tried for these killings up until now. The government has set up an international war crimes tribunal. Investigator Hassan Khan is looking into crimes that took place 40 years ago. This man, Delwar Hussain Saidi, prominent leader of Jamaat-e-Islami, is accused of being involved in mass killings. Hassan Khan is gathering evidence for his trial. For a fair trial, time is not a factor. 40 years, 50 years is not a factor. আচ্ছা, রাহান ভাই, এই প্রসঙ্গে আমি একটা ইয়ে করি যে আমরা ওই সময় যখন নিউজগুলো দেখতাম, অনেক পজিটিভ নিউজ ছিল এবং একই সাথে আমরা হচ্ছে যে কিছু লোককে ডেভিড মার্কম্যান উল্লেখযোগ্য এরপর হচ্ছে টবি ক্যাডম্যান ওদের কিছু সাক্ষাৎকার দেখি বিভিন্ন জায়গায় যারা সমালোচনা করছে। আপনি তো একজন ইন্টারন্যাশনাল ক্রাইমস এক্সপার্ট। এখন সেই পরিপ্রেক্ষিতে আপনি একটু আমাদের ট্রাইব্যুনালটা সম্পর্কে বলবেন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের দিক থেকে চিন্তা করলে আমাদের যে ট্রাইব্যুনালটা করা হয়েছিল সেটা কতটা মানসম্মত ছিল? সেটার সাথে আসলেই যে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালি করা হয়, অন্যান্য ট্রাইব্যুনালগুলো করা হয়েছিল, একই রকমের স্ট্যান্ডার্ড মেইনটেইন করা হয়েছিল কিনা? যে জিনিসটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর যে কথাটা শব্দটা ফ্রেজটা এটা অলওয়েজ থ্রোন অ্যারাউন্ড। এটা একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এটা আসলে ইট ইস নট এ ভেরি ক্লিয়ার ফ্রেজ। এটা অনেক কিছু মিন করে। এখন আমরা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলি যে আমাদের ট্রাইব্যুনাল এর যে আইন, সেই আইন কি ধরেন আপনার জাতিসংঘের যেই মানবাধিকার সনদ একটা আছে ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস সেটার সাথে কম্প্যাটিবল কিনা? সেটা কম্প্যাটিবল। এটা নিয়ে আমরা লিখেছি আগে। যেমন যেই দে যে, যে অপর যে, যে, যে অধিকারগুলা কারণ এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর বিষয়টা আসলে কিভাবে নিরূপণ হয়? নিরূপণ হয় যেমন ধরেন আপনি একটা বিচার প্রক্রিয়ায় প্রসিকিউটর বলেন, উইটনেস বলেন, আসামি পক্ষ বলেন, তাদেরকে আপনি কি রাইট গুলো দিচ্ছেন? তারা নিজেদেরকে ডিফেন্ড করতে পারছে কিনা? তারা তাদের নিজের আইনজীবী নিয়োগ করতে পারছে কিনা? তাদেরকে কোন ধরনের জবরদস্তি করে তাদের কাছ থেকে কোন সাক্ষ্য আদায় করা হচ্ছে কিনা? আ এই জায়গাগুলা। এবং আরেকটা হচ্ছে যে তাদের বিরুদ্ধে কি অপরাধ সেই অভিযোগগুলা খুব স্পষ্টভাবে তাদেরকে জানানো হচ্ছে কিনা। যে এই জাতীয় স্ট্যান্ডার্ড গুলা যেগুলো যদি বলেন, এখন যেটা যদি মাপকাঠি যদি আমরা ধরি যে ICCPR যেটা ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, এটা অবভিয়াসলি আমরা এটার সাথে কম্প্যাটিবল। ঠিক আছে? আবার এখন ইন্টারন্যাশনাল কিছু প্র্যাকটিস আছে যেমন ধরেন ওরা মৃত্যুদণ্ডকে ওরা মনে করে যে ইট ইস নট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এখন মৃত্যুদণ্ডের আর্গুমেন্ট যদি দেওয়া হয়, তাহলে সেই আর্গুমেন্ট থেকে আপনি এটা হয়তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওভাবে আপনি তখন আর্গু করতে পারবেন না। কিন্তু হাউএভার মৃত্যুদণ্ড কিন্তু থাকবে না যে অ্যাবলিশ করা মৃত্যুদণ্ড। এটা কিন্তু ইন্টারন্যাশনাল এটার কোনো কনসেনসাস নাই। মানে ইট ইটসেলফ ইস নট অ্যান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ঠিক আছে? পৃথিবীর বহু দেশেই মৃত্যুদণ্ড আছে। বহু দেশে আছে, তারা সেটা বাস্তবায়ন করে না। আবার আবার বহু দেশ সেগুলাকে বাস্তবায়নও করে এবং অনেক দেশে মৃত্যুদণ্ড নাই। তার মানে আপনি বুঝতে পারছেন যে ইভেন আপনার এই যে আমেরিকার মতো দেশ, এখন কি আমি বলব যে আমেরিকায় বহু স্টেটে আপনার মৃত্যুদণ্ড আছে। তার মানে কি আমরা বলব যে আমেরিকার জাস্টিস প্রসেস আপনার এটার কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নাই? এটা বলা যাচ্ছে না। কারণ এই মৃত্যুদণ্ডের ইস্যুটাও কিন্তু এটা আপনার চেকার্ড। এটা একেক জায়গায় একেক ধরনের রাষ্ট্রের মোরালিটির উপর ডিপেন্ড করে। তো যেমন আমাদের দেশের ক্ষেত্রে এই জায়গাটাই হচ্ছে প্রবলেম। এটা এক ধরনের ফ্যালাসি ছিল। যে অনেক পয়েন্টে আপনারা আর্গু করতে পারেন যে there is an international standard অনেক পয়েন্টে আবার যখন মৃত্যুদণ্ডের কথাটা আসছে তখন কেউ বলছে যে এখানে তো নাই। আবার ধরেন আ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইটসেলফ মানে হোয়াট ইট ইস এমন কোন ডকুমেন্ট বা এমন কোন
আ এমন কোনো দলিল কিন্তু নাই যেখানে বলা হচ্ছে ১, ২, ৩ করে যে এই জিনিসগুলো থাকলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এরকম কিন্তু কোনো ডকুমেন্ট নাই। ঠিক আছে? তো এটাকে ডিরাইভ করা হয় বিভিন্ন জায়গা থেকে। তারপরে যেমন ধরেন আপনার এই যে আন্তর্জাতিক আ অন্যান্য যে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল গুলো হয়েছে বিভিন্ন দেশে, রুয়ান্ডায়, ইউগোস্লাভিয়ায়, সিয়েরা লিওনে। তো এগুলোর ক্ষেত্রেও আপনি দেখবেন ওখানে দেয়ার ওয়াজ নট এ কমন সিঙ্গল স্ট্যান্ডার্ড। একেক ট্রাইব্যুনালের রুলে একেক রকম, একেক ধরনের ওখানে দেয়ার দেয়ার মানে ওখানে ডাইভার্স। তার মানে আপনি যে বলবেন যে একটা কিছু ইউনিফর্ম এবং সেটাই গোল্ড স্ট্যান্ডার্ড এবং সেটা না থাকলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না, তাহলে ওটা কিন্তু বলার স্কোপ নাই। সমস্যাটা হয়ে গেছে আপনার যুদ্ধাপরাধের বিচার বা এই ধরনের একটা হাই প্রোফাইল বিচার যখন হয়, সেখানে শুধু আইন আইনটাই আপনার এট প্লে থাকে না। এটার সাথে পলিটিক্স, পিআর মেশিনারিজ অনেক কিছু থাকে এবং একেকজন একেকভাবে সেটা তাদের স্পিনটা দেয়। তো আমাদের আসামি পক্ষের যেই যারা ছিলেন, যারা ডিফেন্স করেছেন ডিফেন্ড করেছেন যুদ্ধাপরাধীদের, তারা এটাকে বিভিন্নভাবে স্পিন অ্যারাউন্ড করেছেন এবং তারা তাদের অ্যাঙ্গেল থেকে করেছেন। আবার ইন্টারন্যাশনাল বিভিন্ন অ্যাক্টরও যেমন অ্যামনেস্টি একটা অর্গানাইজেশন। এখন অ্যামনেস্টিকে আপনি বলবেন না যে সে জামাতের অর্গানাইজেশন। এটা বলা যাবে না। এটা একটা ওয়েল নোন হিউম্যান রাইটস অর্গানাইজেশন। কিন্তু আবার অ্যামনেস্টির মতো অর্গানাইজেশনের ওদের একটা রেড লাইন আছে অ্যাবাউট মানে মৃত্যুদণ্ডের ব্যাপারে। তার মানে অ্যামনেস্টি চাইলেও কিন্তু এই বিচার প্রক্রিয়ার পক্ষ নিতে পারবে না। যেহেতু আমাদের আইনে মৃত্যুদণ্ড আছে। তো এই জায়গাগুলো আসলে অল অফ দিস থিংস মানে একই সাথে প্লে করেছে এবং আচ্ছা, এই কারণেই আপনার কনফিউশন গুলো তৈরি হয়েছে। আচ্ছা। এম আ সু শুধু দর্শক আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। এর মধ্যে আমরা হচ্ছে আমার আরো কিছু জানার বিষয় আছে। আমি এই বিষয়গুলো একটু আমরা কভার করে নিই। তারপরে আমরা ওদিকে যাব। আচ্ছা, এখন আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে হ্যাঁ, মৃত্যুদণ্ডের যে বিষয়টা এটা হ্যাঁ, ইভেন আ আমেরিকাতেও অনেক স্টেটে মৃত্যুদণ্ড আছে, অনেক স্টেটে নাই। এবং সেটা নিয়ে সবসময় হচ্ছে যে কথাবার্তা হয়, কনফিউশন হয় এবং এটাকে একটা বড় ইস্যু ওরা করেছিল যে আমরা কেন মৃত্যুদণ্ড দিচ্ছি এবং মৃত্যুদণ্ড ইন্টারেস্টিংলি কিন্তু যুক্তরাজ্যেও মৃত্যুদণ্ড আছে। কিছু আচ্ছা, ক্রাইম এর ক্ষেত্রে। যেমন আপনার হাই ট্রিজন এর ক্ষেত্রে আছে। সো মানে যুক্তরাজ্যও যে আপনার পুরোপুরি অ্যাবলিশ করেছে তা না কিন্তু। আচ্ছা। সো সেক্ষেত্রে এবং ইনফেক্ট আপনাদের কানাডাতেও বহুদিন ধরে হিউম্যান রাইটস গ্রুপগুলোর একটা ক্যাম্পেইন কিন্তু আছে। যে কিছু খুব ক্রাইম খুব সিভিয়ারিটি পার্টিকুলারলি আপনার শিশুদের উপরে যে ক্রাইম গুলা হয়। এরকম একটা ক্যাম্পেইন কিন্তু মানে একদম খুব ওয়েল মিনিং হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলোর পক্ষ থেকেও আছে যে কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড কিন্তু থাকা উচিত। ডিপেন্ডিং অন দ্যা গ্র্যাভিটি এবং ম্যাগনিটিউড অফ দ্যা ক্রাইম। আচ্ছা। তো এখন মানে এটার আরেকটা পয়েন্টটা হচ্ছে যেটা মেক করতে চাচ্ছি যে মৃত্যুদণ্ড থাকবে কি থাকবে না। এটার মোরালিটিটা বা মোরাল স্ট্যান্ডার্ড টা ইউনিভার্সাল না। আচ্ছা। এখন এটার সাথে আরেকটা ইস্যু ওরা হচ্ছে মানে আমি এটা নিয়ে আসলে মানে তখন তো নিয়মিতই ভিডিওগুলো দেখতাম বা হচ্ছে যে কি ধরনের বিচার হচ্ছে না হচ্ছে আমরা দেখেছি এবং ওরা যে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছিল সেটাও দেখেছি। এখন এটার সাথে ওরা আরেকটা বিষয়কে ওরা খুব বড় করে দেখাচ্ছিল যে রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে কেন এই ট্রাইব্যুনালটা ইউজ করা হচ্ছে। তো এখন মানে আমরা যেটা সবাই জানি যেমন শীর্ষ রাজাকার গোলাম আজম থেকে শুরু করে নিজামী, মুজাহিদ, আব্দুল কাদের মানে যারা হচ্ছে যে সবাই যাদেরকে চিনে রাজাকার হিসাবে, সারা দেশ চিনে যাদেরকে রাজাকার হিসাবে। এদেরকে তো আসলে পুনর্বাসন করে আ মানে ওদেরকে রাজনীতি করার সুযোগ করে দেয়া হয়েছে। এখন কাউকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়েছে মানেই কিন্তু না তার যে যুদ্ধাপরাধ সেটা নাই হয়ে যায়। এখন সেটাতে মানে আপনার পর্যবেক্ষণটা কি? যে আসলে হ্যাঁ, রাজনৈতিকভাবে কাউকে প্রতিষ্ঠা করা হলো বা পুনর্বাসন করা হলো, তাহলে কি তাকে এই ট্রাইব্যুনালের আন্ডারে মানে ট্রাই করা যাবে না? বা এরকম কোন নজির কি সারা বিশ্বে আছে? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। যেমন ধরেন আপনার আ যেকোনো যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়া এটা শুরু হওয়ার পেছনে একটা রাজনৈতিক কনসেনসাস থাকে। রাজনীতি একটা ইস্যু। পৃথিবীর বহু যুদ্ধাপরাধ বা আ বহু অপরাধের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া শুরু হয়, অনেকগুলোর ক্ষেত্রে শুরু হয় না। এটার পেছনে আন্তর্জাতিক রাজনীতি, দেশীয় রাজনীতি এটা এক ধরনের আপনার আ এক ধরনের ডাইমেনশন কাজ করে। কিন্তু এখন ধরেন আপনি আ ২য় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গ ট্রাইব্যুনালে যখন আপনার নাজি পার্টির শীর্ষ নেতাদের, শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার করা হলো। তো ওরা তো প্রত্যেকে একই সাথে রাজনৈতিক দলেরও অংশ ছিল নাজি পার্টির জার্মানির। তো ওটা কিন্তু কেউ বলে না যে ওদের বিচারটা রাজনৈতিক বিচার। যেহেতু ওরা কোন একটা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট। এটা কিন্তু বলা হয় না। ওটা বলার স্কোপ নাই। কারণ হ্যাঁ, তারা অপরাধগুলা করেছিল একটা রেজিমের পার্ট হিসেবে, নাজি পার্টি হিসেবে করেছিল। কিন্তু যখন অপরাধটা করছে সেখানে কিন্তু they are on their own সেখানে তারা ইন্ডিভিজুয়াল হিসেবে অপরাধটা করছে। এবং এটার জন্য যেই দায় সেটাও ইন্ডিভিজুয়াল দায়। এবং বিচারটা যখন হচ্ছে তখন কিন্তু সেই ব্যক্তির বিচার হচ্ছে তার ব্যক্তির কর্মকাণ্ডের জন্য। তো
আমাদের বিচারের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। জামাতে ইসলামী এবং যে দলগুলো মানে তখন ইসলামী ছাত্র সংঘ ওরা আল-বদর এবং শান্তি বাহিনী থেকে শান্তি কমিটি থেকে শুরু করে রাজাকার বাহিনীর সাথে মিলে ওরা যে অপরাধগুলো করল, এটা তো ওরা একটা রাজনৈতিক আ দল বা একটা রাজনৈতিক গোষ্ঠীর অংশ হিসেবে অপরাধগুলা করেছে। দ্যাটস ট্রু। কিন্তু বিচার যখন হচ্ছে এবং সে কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু অপরাধগুলা করছে ব্যক্তি। আপনার একজন ব্যক্তি গোলাম আজম, একজন ব্যক্তি মুজাহিদ এবং এবং বিচার যখন হচ্ছে সেই ব্যক্তি অ্যা বলেন গোলাম আজম, ব্যক্তি নিজামী, ব্যক্তি মুজাহিদ ওদেরই বিচার হচ্ছে। সেখানে তাদের রাজনীতিটা মুখ্য না। হ্যাঁ, রাজনৈতিক পরিচয়টা আছে। রাজনীতির কারণে আজকে তারা এই এভাবে তারা এই হিস্টোরিক ক্রাইমটা করেছে। কিন্তু সেটা তো আপনার দায় বহন করতে হবে। এখন শুধু তারা কোন একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল এবং যুক্ত আছে, এটা তো তাদের জন্য কোন সেফগার্ড না। এটা কিন্তু তাদের জন্য রক্ষা কবচ না। যে তারা এটা আর্গু করতে পারবেন। তো এই জায়গাটাকে সবসময় আপনার স্পিন অ্যারাউন্ড করা হয়েছে যে বিচারটা আপনার রাজনৈতিক, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হ্যাঁ, কিছুটা একটা বিচারের প্রক্রিয়ার পেছনে তো রাজনীতি থাকবেই। পৃথিবীর এমন কোন বিচার নাই যেটার পেছনে রাজনীতি অ্যা অ্যা রাজনৈতিক ইকুয়েশন কাজ করে নাই, কনসেনসাস কাজ করে নাই। বাংলাদেশেও তাই। ভবিষ্যতের সমস্ত বিচারের ক্ষেত্রেও তাই হবে। ইভেন যে আপনি আইসিসির কথা বলেন, হেগের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, তার বিরুদ্ধেও একটা কমন অভিযোগ হচ্ছে যে এখানকার যে বিচারগুলা হয় এটা হচ্ছে বিশ্ব রাজনীতি প্রভাবিত। এটা বলতেই পারে, হতেই পারে। কিন্তু তাতে কিছু যায় আসে না আসলে। সো সেক্ষেত্রে আইসিসিতে মানে যেহেতু আইসিসি প্রসঙ্গটা আসলো, সেখানে কি ক্ষমতাসীন দলের আলাদা কোনো প্রভাব থাকে? উম ক্ষমতাসীন দল। মানে আইসিসিটা তো সরকার আসলে বা একটা আন্তর্জাতিক আন আ আইসিসিটা তো আসলে একটা আন্তর্জাতিক আদালত। তো আচ্ছা, ওখানে হয়তো ইন্ডিভিজুয়াল দলটা ইম্পোর্টেন্ট না। কিন্তু আপনার প্রশ্নটা খুব একদিক থেকে ইন্টারেস্টিং। কারণ আইসিসি যেটা আপনার আ মানে মেজরিটি অফ কেসেস যেগুলা রেফার হয়, মানে যেটাকে স্টেট রেফারাল বলে। স্টেট রেফারাল গুলার ক্ষেত্রে অবশ্যই আপনার যখন একটা রেজিম পাওয়ারে আছে, যেমন কেনিয়ার ক্ষেত্রে হয়েছে। বেম্বার কেসটা যখন তারা আপনার রেফার করল। এরকম প্রায় সবগুলোর ক্ষেত্রেই যখন একটা রেজিম ক্ষমতায় থাকে সে হয়তো আগের রেজিমের যারা সেই সেই রাষ্ট্রটার মধ্যে বিভিন্ন ধরনের আ আ মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিল, তারা তাদেরকে রেফার করেছে। তো ওই অর্থে আপনি বলতে পারেন যে ওখানে একটা ডাইমেনশন কাজ করে। কিন্তু তার চেয়েও বেশি যেটা কাজ করে আইসিসির বিরুদ্ধে যেটা মূল অভিযোগ যে বলা হচ্ছে যে আইসিসিতে শুধুমাত্র আফ্রিকান দেশের আফ্রিকা ওই মহাদেশের মানুষদেরকেই শুধু ট্রাই করা হচ্ছে মেজরিটি। ঠিক আচ্ছা। আছে? তো এটা একটা মানে সেখানে ওখানে বিশ্ব রাজনীতির একটা ফ্যাক্টর এখানে ইকুয়েশনটা জড়িত। যেমন এখন রিসেন্টলি আপনি দেখেছেন গত সপ্তাহতেই আইসিসি কিন্তু আ এক্সট্রাঅর্ডিনারিলি আমি বলব আপনার এই যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার, ইসরায়েলের ফরমার ডিফেন্স মিনিস্টার এবং হামাসের একজন লিডারের বিরুদ্ধে আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করল। সো দিস ইস ভেরি এক্সট্রাঅর্ডিনারি আইসিসির কনটেক্সট এ। এবং এবং দেখা যাচ্ছে সেটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করার সাথে সাথেই আমেরিকা ঘোষণা করল যে আমরা এটাকে মানি না। বলল যে আমরা আইসিসির বিরুদ্ধে অনেক ইউএস সিনেটররা বলল যে আমরা আইসিসি কে আপনার ওদের বিরুদ্ধে স্যাংশন ইস্যু করব। আইসিসি কেই ধরব। উল্টা কোর্টটাকে হয়রানি করব। তো আপনি রাজনীতির ইকুয়েশনটা এখানেও দেখছেন। ইভেন আচ্ছা। একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আ এ সরি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা হেগের, সেটাও আপনার রাজনীতির প্রেশার, প্রভাব বলেন, আ ইকুয়েশন বলেন, ডাইমেনশন বলেন তার থেকে মুক্ত না। এটা সম্ভব না। আচ্ছা। সো সেক্ষেত্রে আমরা একটু মানে আগের টপিকেই ফেরত যাই যে আইসিটি যে বাংলাদেশ আম ইন্টারন্যাশনাল ক্রিমিনালস ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা সেখানে আমরা দেখলাম যে সেই মানে শুরু থেকে অনেকগুলো বিচার কার্যক্রম চলছে এবং অনেকগুলো বিচার কার্যক্রম সফলভাবে হয়েছে। আমি একটা উদাহরণ এর সাথে এড করি। সেটা হচ্ছে যে একটা ভিডিওতে মানে গত বছরের একটা ট্রাইব্যুনালের যে রেজাল্ট বা কিভাবে এটাকে মানে মানে বেসিক্যালি কিভাবে রায়গুলা হতো বা আমরা দেখতাম টিভিতে। এরকম একটা উদাহরণ আমরা একটু দেখি কুইকলি। ময়মনসিংহ জেলার ত্রিশালের মোখলেসপুর রহমান মুকুল সহ ৬ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলাম সহ ৩ বিচারকের আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডিতদের সবাই পলাতক। তাদের বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের ৬টি অভিযোগ প্রমাণিত হয়েছে। গেল বছরের ৫ই ডিসেম্বর এই মামলায় দুপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। ১৯৭১ সালের জুন-জুলাই মাসে ত্রিশালের আহমেদাবাদে একটি বিদ্যালয়ে ক্যাম্প স্থাপন করে শান্তি ও রাজাকার বাহিনী। সে সময় কাকচর গ্রামের ইউনুস আলী বীর মুক্তিযোদ্ধাদের নদী পারাপার করতেন।
এ কারণে ইউনুস আলীকে ধরে ক্যাম্পে নিয়ে যায় 20 থেকে 25 জন রাজাকার। সেখানে নির্যাতনের পর 71 সালের 15 আগস্ট সকালে ইউনুসকে গুলি করে হত্যা করা হয়। দণ্ডিতরা মুক্তিযুদ্ধ চলাকালে এলাকায় লুটপাট ও ধর্ষণের মতো অপরাধ করেছে। আসামি ছিল আমাদের মোট 9 জন, 3 জন মারা গেছে ট্রায়ালের সময়, আর 6 জন আছেন, এরা সবাই পালাতেন। তো এখন মানে আমরা যেটা হ্যাঁ, রায়হান ভাই শুনতে পাচ্ছি। আছেন? আচ্ছা। এখন আমরা যেটা দেখলাম যে মানে মানে বেশিরভাগ না সবগুলো আমরা যেটা দেখে আসলাম যে যুদ্ধ অপরাধীদের যে বিচার সেটাই আসলে এই আইসিটির যে মূল উদ্দেশ্য এবং সেভাবে এটাকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখছি আমি ২-১ টা উদাহরণ দেখাবো ভিডিও। সাম্প্রতিককালে আমরা দেখছি যে আপনার আম ইউনূস ক্ষমতায় আসার পর থেকে আমরা হচ্ছে যে এটার আইসিটিতে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। যে আইসিটিকে মানে হঠাৎ করে এটার মনে হলো যে প্রেক্ষাপটটা পুরোপুরি পরিবর্তন হয়ে বর্তমানে একটা ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা এই প্রসঙ্গে আমরা একটা ভিডিও দেখে নেই। আমরা যেহেতু এটা হচ্ছে মানবাধিকার সংশ্লিষ্ট আদালত এবং সে মানবাধিকার অপরাধ নিয়ে আমরা কথা বলতেছি। যুদ্ধাপরাধ নিয়ে কথা বলতেছি এবং সেক্ষেত্রে একটা প্রাসঙ্গিক একটা ভিডিও আমি একটু কুইকলি দেখাই। তারপর আপনার কাছে একটা প্রশ্ন থাকবে আমার। আমি আয়না ঘরে চাকরি করি নাই কোনোদিন। আমি কোনোদিন আয়না ঘরে চাকরি করি নাই। তো এখানে মানে একটা বিষয় খুবই স্পষ্ট যে আমরা জানি যে আয়নাঘরের অস্তিত্ব খুঁজে পায়নি। ইউনূস সাহেব যেই তদন্তকারীদের নিয়োগ করেছিলেন ওরা নিজেরাই প্রেস কনফারেন্সে এসে বলেছে যে ওরা খুঁজে পায়নি আয়নাঘর নামে এবং এই লোককেও আসলে অভিযুক্ত করা হচ্ছে যে আয়নাঘরে সে কিছু একটা করেছে এরকম সে হচ্ছে যে দায়িত্ব অবহেলা করেছে অথবা সে হচ্ছে সরকারের নির্দেশ পালন করেছে। এখন আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে তার সাথে আইসিটির কি সম্পর্ক? আমাদের দেশে তো সাধারণ আইন আছে যে দায়িত্ব অবহেলার আইন আছে। সে যদি সরকারি নির্দেশ পালন করে বা অতিরিক্ত বল প্রয়োগ করে বা যাই করে পুলিশ হিসাবে তাকে যেভাবে ট্রায়াল করার কথা সাধারণ কোর্টে আমাদের তো আইন আছে, আদালত আছে। তাকে হঠাৎ করে আইসিটিতে আমরা দেখছি কেন? আ ১ম কথা হচ্ছে যেমন ধরেন কোনো আ নিরাপত্তা সংস্থা বা আইন প্রয়োগকারী সংস্থা আ তারা যখন আ কোনো তারা যদি কোনো একটা কিছু তারা যদি আইন ভঙ্গ করেন, এটা কিন্তু তাদের জন্য কোনো ডিফেন্স না। বা এটা কিন্তু তারা কিন্তু এটা বলতে পারেন না যে আমি এটা আ আ নির্দেশ অনুসারে করেছি। এটা কিন্তু তাকে রক্ষা করবে না। আচ্ছা, এটা আন্তর্জাতিক অপরাধ আইনে এটা হচ্ছে পজিশন। আচ্ছা, আপনি যে আয়নাঘরের বিষয়টা বলছেন এটা হচ্ছে বেসিক্যালি মিন করা হচ্ছে যে গুম-খুনের বিষয়গুলা। মানে যেটাকে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বলে। সম্প্রতি হুম, বাংলাদেশ এটার চুক্তিটাতে স্বাক্ষরও করেছে এই সংক্রান্ত। তো সেটা হচ্ছে ইস্যু এখানে। আ আচ্ছা, আমি আইনটা যেটা হয়েছে, আমাদের আইনে কিন্তু আপনার সরাসরি গুম-খুন অপরাধ হিসাবে কিন্তু অন্তর্ভুক্ত না। পেনাল কোডে নাই ওইভাবে। পেনাল কোডের অনেকগুলো অপরাধ আলাদা, আলাদা ভাবে আছে। অপহরণ আছে, টর্চার মানে আপনার মানে আপনার আ শারীরিক ক্ষতি করা এই জাতীয় অপরাধগুলো আছে। কিন্তু আপনার সরাসরি গুম-খুনের অপরাধটা কিন্তু আমাদের পেনাল কোড বা যেটাকে দণ্ডবিধি বলি ওখানে নাই। আচ্ছা। এখন যেটা হয়েছে এই যে বিচার প্রক্রিয়া ডক্টর ইউনূসের নতুন রেজিম শুরু করছে, ওরা একটা কথা বলেছে যে তারা আইনটাতে কিছু নতুন জিনিস সংযোজন করতে চাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধের যে তালিকাগুলো আছে, তার মধ্যে গুম-খুনটাও বা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স টাও তারা ঢুকাচ্ছেন। ঠিক আছে? তো এই কারণে তারা আ তো গুম-খুনটাকে যখন আপনি আপনার আন্তর্জাতিক অপরাধ আইনের মধ্যে নিয়ে আসছেন, তখন এটার পেরিফেরিটা অটোমেটিক্যালি আন্তর্জাতিক অপরাধ আদালতেই ট্রাইব্যুনালেই আপনার এই গুম-খুনের বিচারটা হবে। তো সেই কনটেক্সট থেকেই আসলে এটার প্রাসঙ্গিকতা। কিন্তু এখানে যে বিষয়টা একটু উল্লেখ করে রাখা জরুরি, আপনি দেখুন মানে যেকোনো কাউকে মানে কারো বিচার করতে হলে যখন তাকে আপনি বিচার করবেন, সেই সময় কিন্তু সেই অপরাধটা আইনে স্পষ্ট লিপিবদ্ধ থাকতে হবে। একটা মানুষ যখন কোনো আপনার আ কোনো একটা অন্যায় করে বা কোনো একটা ক্রাইম করে, সেই ক্রাইমটা এটা একটা মানে আপনার অপরাধ আইনের একটা সাধারণ শর্ত যে আপনার যে ওই সময় ওই বিষয়টা একটা ক্রাইম হিসাবে রেকগনাইজড হতে হবে। এটা একটা।
তো এখানে এখন আমরা যেটা দেখছি এখনো কিন্তু আন্তর্জাতিক অপরাধ আইনের ট্রাইব্যুনাল আইনের যেই ওরা যেই সংশোধনীগুলো আনছেন, সেই সংশোধনীগুলোও হয়নি। আমি যে বললাম যে ওখানে গুম-খুন অন্তর্ভুক্ত হতে পারে, সেটাও কিন্তু উম খবরের কাগজের রিপোর্ট। এটা কিন্তু আমরা এখন আইনটাতে দেখিনি আসলে হয়েছে কিনা। তো দ্যাট ইস অ্যান ওপেন কোয়েশ্চেন। ঠিক আছে? আচ্ছা, আর নাম্বার 2 যেটা সেটা হচ্ছে যে আপনার এই যেটা বলে রাখা দরকার যে একটা রাষ্ট্রের ভেতরে যদি আপনার গুম-খুন হয়, ঠিক আছে? সে ডেফিনিটলি এটার বিচার তো হতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সেই বিচারটা হতে হবে। সেটা ভিকটিম এর জন্য ইম্পোর্টেন্ট, যারা ভিকটিম। আর 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 যারা এটার জন্য দায়ী তাদেরও বিচার হতে হবে। আবার কেউ যদি ফলসলি ইমপ্লিকেটেড হয় যে কাউকে অন্যায়ভাবে অভিযোগ করা হচ্ছে, এই বিচারটা এজন্যও হওয়া দরকার যাতে তারা সুযোগ পায় নিজেদের নির্দোষিতা প্রমাণ করার। সো বিচার একটা হতে হবে। হ্যাঁ? মানে সে বিচার মানেই আপনার তদন্তের মধ্য দিয়ে যেতে হবে এবং তদন্তের মধ্যে সেটা প্রপারলি নিরূপণ হতে হবে এবং সে নিরূপণটা হতে হবে এমন একটা আদালতে, যে আদালতে আসলে ন্যায় বিচার সম্ভব। তো আমি মনে করি এখন পর্যন্ত যা মনে হচ্ছে দুঃখজনক, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন যাদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং যেই ফ্রেমওয়ার্কে পরিচালিত হচ্ছে, এটাকে আমার এতই রাজনৈতিক প্রভাবিত মনে হচ্ছে এবং এতই ক্যাপচার্ড মনে হচ্ছে, আমার মনে হচ্ছে না আমরা সেই আশার আলোটা দেখছি না যে এখানে কেউ খুব সুবিচার পাবে বা সঠিক নিরূপণটা পাবেন। আচ্ছা। তো এখন এই প্রসঙ্গে আমি একটু পেছনে ফেরত যাই। আমরা জানি যে ১৯৭৩ এর দালাল আইনের কথা বললেন আপনি, যে সেটা দিয়ে ৭২ সালের ৭২ সালের দালাল আইন, এবং সেটার উপরে ভিত্তি করে আমরা গণমানুষের মধ্যে বিশেষ করে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আ দীর্ঘ বছর মানে আমরা এ বিষয়ে কথাই বলতে পারিনি। আমরা কোন দাবি-দাওয়া করতে পারিনি। এরপর গণতন্ত্র ফেরত আসার পরে আমাদের গণমানুষের মধ্যে একটা দাবি তৈরি হয় যে আমাদের রাজাকার যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। এবং অনেকেই তখন হচ্ছে বহাল তবিয়াতে, এরপর দেখা গেল বিএনপি ক্ষমতায় আসলো। কেউ মন্ত্রীও হলো যারা যুদ্ধাপরাধী ওই সময়। এরপর আমরা যখন হচ্ছে ব্যাপকভাবে লেখালেখি করলাম, প্রতিবাদ করলাম, আ আওয়ামী লীগ 111 এর পরে ওদের নির্বাচনী ইশতেহারে যুক্ত করতে একরকম বাধ্য হলো জনগণের চাপে। সেটা হচ্ছে জনগণের দাবির ভিত্তিতে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে যুক্ত করতে বাধ্য হলো যে তারা হচ্ছে আমাদের যুদ্ধাপরাধীদের বিচার করবে। এখন সেই প্রেক্ষিতে আম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা নেয়ার পর থেকে হচ্ছে ট্রাইব্যুনালের জন্য কাজ শুরু করেন। এখন সেই যে ট্রাইব্যুনাল, তখন একটা গণতান্ত্রিক সরকারের মাধ্যমে যে ট্রাইব্যুনাল তৈরি হলো, এই ট্রাইব্যুনালে আপনি যে বললেন যে ইউনূস সাহেব হচ্ছে পরিবর্তন করার চেষ্টা করছেন। ইউনূস সাহেবের মানে এক হচ্ছে যে আপনার, আমি পলিটিক্যাল স্কিল এর কথা বাদ দিলাম, যে একজন রাজনীতিকের যে রাজনৈতিক দক্ষতা বা যে নিয়মের পরে সে হচ্ছে যে পদক্ষেপ নেয়। সাংবিধানিক দিক থেকে তার কি কোন ধরনের অধিকার আছে যে এই ধরনের কোন ট্রাইব্যুনাল তো করা বা ট্রাইব্যুনালে কোন চেঞ্জ করা, বা এই বিষয়ে আপনার কি মতামত? এটা তো অনেক লম্বা আলোচনা। যে একটু হ্যাঁ, ১ম আলোচনাটা হচ্ছে যে আপনার আপনি যে প্রশ্নটা রেইজ করলেন সেটা হচ্ছে ডক্টর ইউনূস সাহেব বা তার রেজিমটার আদৌ কোনো সাংবিধানিক বৈধতা আছে কিনা? আ আমি মনে করি নেই। এটা আমার ব্যক্তিগত মতামত। আ আবার বৈধতা আছে কি নাই, এটা কিন্তু এই প্রশ্নটা চূড়ান্তভাবে আসলে কে নিরূপণ করতে পারে? এটা কিন্তু কোনো ছাত্র সমন্বয়ক বলবেন না। তার আচ্ছা, কথাটাই শেষ কথা না। আবার কোনো একজন আইনের প্রফেসর, খুব বিখ্যাত আইনের প্রফেসরই ধরলাম। সে যদি বলে, সেও আসলে নির্ধারণ করবেন না। ওইটাও তার ওপিনিয়ন। তো আমাদের ওই ইউনূস সরকারের বৈধতা আছে কিনা এটা কিন্তু এখনো চূড়ান্তভাবে খুব ডেফিনিটিভলি ডিসিসিভলি এটা ডিটারমাইন্ড হয়নি। মানে সব ধরনের টার্মস অফ রেফারেন্স ফলো করে। তো এটা একটা মানে আমি বলব এমন একটা প্রশ্ন যেটা এখনো নিষ্পত্তি হয়নি। এখন সেখানে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ওপিনিয়ন কাজ করছে। যেমন আমার ওপিনিয়ন হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং অফ কনস্টিটিউশন যে এটা উনাদের সেই বৈধতাটা নাই। এখন এবং এটাকে আপনি তাহলে অবৈধ যদি হয় তাহলে উনাদের স্ট্যাটাস কি? সেক্ষেত্রে ওনাদের স্ট্যাটাস হচ্ছে আমাদের সংবিধানে যেরকম বলা আছে যে আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করলে আপনি বেসিক্যালি রাষ্ট্রদ্রোহিতা করছেন, যেটার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো উনারা সেই স্ট্যাটাসে তো একজন মানে আমি বলব যে হেঁটে বেড়ানো, ঘুরে বেড়ানো অপরাধী সেই অর্থে। এখন তারা যদি বসে আপনার একটা ট্রাইব্যুনালকে আবার চালু করে, ট্রাইব্যুনালটা তো আগে থেকেই ছিল। ট্রাইব্যুনালটা কিন্তু নতুন করে তৈরি হয়নি। তারা ট্রাইব্যুনালে শুধু নিয়োগগুলা চেঞ্জ করল। আগে প্রসিকিউটর হিসেবে নতুন কিছু মানুষকে নিয়োগ দিল, জাজ হিসেবে নতুন কিছু মানুষকে নিয়োগ দিল। তো আপনার সবগুলো বৈধতা আমরা যদি বলি যে ইট স্টেমস ফ্রম দ্য গভর্নমেন্ট, দ্য কারেন্ট গভর্নমেন্ট, আমি বলব গোড়াতেই তো গলদ। তো ওই জায়গাতে তো একটা গলদ আছেই।
আচ্ছা। তো একজন দর্শক একটা প্রশ্ন করেছেন। আমি হচ্ছে স্ক্রিনে প্রশ্নটা নিয়ে আসলাম। উনি YouTube থেকে আমাদের সো তার জিজ্ঞাসা হচ্ছে, মুক্তিযুদ্ধে অপরাধের নিরিখে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। কিন্তু জুলাই আগস্টের বিচার এই বিশেষ ট্রাইব্যুনালে করা যৌক্তিক কিংবা আইনসিদ্ধ কিনা? সো আমরা একটু জাম্প করে চলে আসি যে জুলাই আগস্টে আমরা জানি যে এখনো অনেক কিছু নিষ্পৃত হওয়ার বাকি আছে। অনেক তদন্ত চলছে। আমরা 7.62 সম্পর্কে জানি না। আমরা এটা ২ দিন আগেই হচ্ছে একজন অপরাধী ধরা পড়লো। সে হচ্ছে এক যুব দলের কাছ থেকে টাকা খেয়ে চট্টগ্রামে আমরা দেখতে পেলাম যে সে ৳৫,০০০ করে নিয়েছে এবং ২৮ রাউন্ড গুলি সে করেছে এবং এটা মিডিয়াতে মানে খুবই এক ধরনের মামলা বাণিজ্য। হ্যাঁ, হ্যাঁ। এবং একই সাথে আরেকটা নিউজে আমরা দেখলাম যে ডয়েচে ভেলেতেও এসেছে যে কোটি, কোটি টাকার মামলা-বাণিজ্য হচ্ছে। কারণ ওই জায়গায় হঠাৎ করেই জুলাই আগস্টের যে অপরাধ সেটার বিচার এই ট্রাইব্যুনালে। সো দর্শকের প্রশ্নটা আমার মনে হচ্ছে যে একটু আনসার করা উচিত। আপনার কি মনে হয়? এটার আসলে ২ রকম উত্তর আছে। যেমন আপনি যদি খেয়াল করেন, আমি এই আলোচনার শুরুতেই একবার বলেছি যে আইনটা যখন করা হয়, আইনটাতে আ ৭৩ সালের আগের এবং পরের সমস্ত আ সংঘটিত সমস্ত আন্তর্জাতিক অপরাধকে কিন্তু এই আইনের আওতায় আনা হয়েছিল। ঠিক আছে? তো আপনি যদি টেকনিক্যালি প্রশ্ন করেন তাহলে অবশ্যই ৭৩ সালের পরে যদি বাংলাদেশের মাটিতে কোনো গণহত্যা বা জেনোসাইড, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা ওয়ার ক্রাইমস সংঘটিত হয়, সেটা এই ট্রাইব্যুনালে বিচার করা যাবে। সেটা হচ্ছে আইনটা যেভাবে আছে। আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের উত্তর। এখন সমস্যাটা যেটা হচ্ছে, এটা কিন্তু আমাদের যে আইসিএসএফ বা আমাদের অন্যান্য যেই ৭১ নিয়ে কাজ করছেন আ যে সংগঠনগুলো, তারপরে বাংলাদেশের অনেক নাগরিক সংগঠন কিন্তু সবসময় বলে এসছিল যেটা, যে এটা যেন চেঞ্জ করা হয়, এটা যেন পরিবর্তন করা হয়। যে এই ৭৩ সালের যে আইনটা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, এই আইনটাকে যেন শুধুমাত্র এক্সক্লুসিভ বা লিমিটেড রাখা হয় শুধুমাত্র ৭১ এর অপরাধের বিচার করার জন্য। কারণ ৭১ এর অপরাধের গ্র্যাভিটি এত বেশি যে এই আদালতটাকে শুধু ওইটার জন্যই এক্সক্লুসিভ রাখা উচিত। শুধু ৭১ এর অপরাধ। তো এই পরামর্শটা কিন্তু আপনার আগের সরকারের কাছে সবসময় দেওয়া হয়েছে। আচ্ছা। তো নানা কারণে উনারা সেই পরামর্শটা নেননি। এখন আ এখন আপনি যদি বলেন টেকনিক্যালি যে ৭৩ সালের পরের সমস্ত কিছু বিচার করা সম্ভব কিনা? তাহলে টেকনিক্যালি এটা সম্ভব। কিন্তু আমরা যে বলেছিলাম এক্সক্লুসিভ রাখতে, এটা কেন বলেছিলাম? বলেছিলাম কিন্তু এটা মানে খুব খুব প্রিসাইজ একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা ছিল আমাদের যে ভিউটা ছিল সেটা হচ্ছে, একটা তো বললাম যে গ্র্যাভিটি, ৭১ এর গ্র্যাভিটির সাথে আপনি আর কোন কিছুর গ্র্যাভিটি তুলনা করতে পারেন না। ২, এই আদালতটা যদি রেখে দেওয়া হয় পরবর্তী বিভিন্ন সময়ে ব্যবহারের জন্য, তো এই আদালতটার অপব্যবহার হওয়ার সুযোগ আছে। তারপর এই ট্রাইব্যুনালটার আ আপনার অপব্যবহার ছাড়াও এটা নিয়ে তামাশা হতে পারে, যেটা এখন দেখছি আমরা। তো এই জিনিসগুলার সুযোগ থাকে। তো ওই ভদ্রলোক যে প্রশ্নটা করেছেন আপনার প্রশ্নকারী, উনার প্রশ্নটা হচ্ছে জুলাই আগস্টের বিচার সম্ভব কিনা? টেকনিক্যালি ইয়েস, সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে জুলাই আগস্টে যা হয়েছে সেগুলা কি এই আদালতের অপরাধের তালিকার মধ্যে সাথে কম্প্যাটিবল কিনা? দ্যাট ইস দ্য কোয়েশ্চেন। যেমন ওখানে আমি মনে করি যে গণহত্যার কথা যে বলা হচ্ছে, বা ওরা জুলাইটাকে একটা গণহত্যা হিসাবে তারা ফ্রেম করেছে আপনার রাজনৈতিকভাবে। বলা হচ্ছে যে এটা জুলাইটা যা হয়েছে সেটা জেনোসাইড, সুতরাং ট্রাইব্যুনালে বিচার হবে। আমি মনে করি এটা জেনোসাইড এর ডেফিনিশন এ একদমই পড়ে না। কোনভাবেই আপনি এটাকে টেনে-টুনেও আপনি মেলাতে পারবেন না জেনোসাইড এর ডেফিনিশন এ। এখন আর্গুয়েবলি আপনি জুলাইতে যা হয়েছে মাস স্কেলে আসলে সব পক্ষেরই মানুষ মারা গেছে। তো এবং সেটাকে আপনি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি তে ফেলতে পারবেন কিনা? আর্গুয়েবলি আর্গু করা যায় যে হয়তো সম্ভব। ওই ইয়েতে ফেলা যায়। কিন্তু অভিযোগ আনলেই তো সেটা প্রমাণ হবে না। প্রমাণটা তো আল্টিমেটলি ট্রাইব্যুনালে হতে হবে। যদি ট্রাইব্যুনালটাতে ফেয়ার ট্রায়াল পাওয়া যায়। সো উনার উত্তরটাকে আমি এভাবেই দেব। আচ্ছা। তো এখন এখানে বিশেষভাবে তো কোনো গোষ্ঠীকে আসলে টার্গেট করা হয়নি, যেটা জুলাই আগস্টে ছিল। এখন এই প্রসঙ্গে মানে উনার প্রশ্নের সাথে রিলেটেড আমি বর্তমান আরেকটা ভিডিও একটু দেখে নেই। আমরা সেটা একটু আসলে প্রশ্ন, প্রাসঙ্গিক। আপনি বিশেষভাবে গোষ্ঠী বলতে কি বোঝাচ্ছেন? সরি। আ বিশ আ বিশেষ গোষ্ঠী বলতে হচ্ছে যে এখানে তো আসলে মানে জুলাই আগস্ট এমন না যে ধরেন জামাতের কর্মীদেরকে মারা হচ্ছে বা বিএনপির কর্মীকে মারা হচ্ছে বা এরকম মানে যারাই হত্যাকাণ্ডগুলো করেছে সে প্রমাণ হবে একসময় না একসময়। আ এবং সেটা জানবো আমরা। কিন্তু মানে আপনি যদি যারা মারা গেছে বুঝতে ওদেরও পেরেছি, দেখেন। বুঝতে পেরেছি। আপনি বিশেষ গোষ্ঠী বলতে মিন করছেন যে, যেমন ধরেন আপনি এটাকে যদি জেনোসাইড এর ফ্রেমওয়ার্ক এ ফেলতে চান, হ্যাঁ, তাহলে ওটা হতে হবে যে একটা নির্দিষ্ট গ্রুপকে সে তার সেই গ্রুপ আইডেন্টিটির কারণে টার্গেট করা হচ্ছে কিনা। ঠিক আছে? ডেফিনিটলি এটা অবভিয়াস। জুলাই মাসে তো সেরকমভাবে আসলে কোনো যে পুলিশের যে অ্যাট্রসিটি গুলা হয়েছে বা যে হতাহত দুপাশের হয়েছে, সেটা আসলে আ একটা সিভিল আনরেস্ট, একটা মাস আনরেস্ট তৈরি হলো।
কিছু, কিছু জায়গায় এটাকে কেউ বলবে এটা রায়ট ছিল। তো এই কনটেক্সটেই কিন্তু হতাহতগুলা হচ্ছে ২ পক্ষে। এটাকে ওই কোন একটা বিশেষ গোষ্ঠীকে টার্গেট করে যে আমরা অমুক গোষ্ঠীকে নির্মূল করব, সেভাবে ছিল না। কাজেই এটা যে কারণে আমি বললাম যে এটাকে জেনোসাইড এর সংজ্ঞাতে আপনি একদমই ফেলতে পারবেন না। যদি আচ্ছা। ফেলতে পারতেন, তাহলে আপনাকে সবার আগে প্রমাণ করতে হবে যে এটা একটা বিশেষ গোষ্ঠীকে সেই গোষ্ঠীর আইডেন্টিটির কারণেই টার্গেট করা হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি এই যে একেবারে শুরুতে যে বিবিসির নিউজটা আমরা দেখলাম, এরপরে অসংখ্য নিউজ এরকম এসেছে যে মাইনরিটিদের উপর যে আক্রমণটা হচ্ছে সারা দেশ জুড়ে, হিন্দুদেরকে টার্গেট করে এদের মানে ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে মানে বাড়ি, ঘর, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে। ৫ সেটাকে তারিখ কি ৫ই আগস্টের পর থেকে আপনি ৫ই বলছেন। আগস্টের পর থেকে, হ্যাঁ, অবশ্যই ৫ই আগস্টের পর থেকে। নিউজটা আসলে আমি যেটা শেয়ার করেছি সেটা হচ্ছে সম্ভবত ১০ বা ১১ই আগস্ট, এবং এরপরে অসংখ্য হাজার, হাজার ছবি, ভিডিও আমরা দেখেছি, প্রমাণ দেখেছি। সেটাকে কি জেনোসাইড এর ফ্রেমওয়ার্ক এ ফেলা যাবে? ডেফিনিটলি ফেলা যাবে। আচ্ছা। তো ডেফিনিটলি ফেলা সেক্ষেত্রে যাবে। কেন ফেলা যাবে এটা আবার আমি ব্যাখ্যা করি। এটা খুব ক্লিয়ার হওয়া দরকার। জেনোসাইড হচ্ছে এমন একটা ক্রাইম, যেই ক্রাইমে আপনি কোন একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তার গোষ্ঠীর পরিচয়ের কারণেই তাকে আপনি চিহ্নিত করছেন। মানে টার্গেট করছেন। এবং এই টার্গেট করছেন কেন? যাতে তাকে আংশিক বা পুরোপুরিভাবে আপনি নির্মূল করতে পারেন। ঠিক আছে? এখন আ হিন্দুদের উপরে যে আক্রমণগুলো হয়েছে, ঠিক আছে? হিন্দুদের উদাহরণটাই দেখেন আপনি। হিন্দুদেরকে তাদের ধর্মীয় পরিচয়ের কারণেই কিন্তু টার্গেট করা হয়েছে। ঠিক আছে? আপনি আওয়ামী লীগের কথাগুলো বলছেন। আওয়ামী লীগের সদস্য, কর্মী, ওদের নেতা, সমর্থক অনেকে স্লটার্ড হয়েছেন। একটা মানে মানে এটা এতই কম রিপোর্টেড হচ্ছে বাংলাদেশের মিডিয়া এখন এতই কন্ট্রোলড, আমরা অ্যাকচুয়াল সংখ্যাটা জানি না। ঠিক আছে? যে টোটাল নাম্বারটা কত। তো এই যে আপনার একটা রাজনৈতিক গোষ্ঠীকে আপনার তার রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে টার্গেট করে তাকে নির্মূল করার চেষ্টা করা হচ্ছে। এইটা জেনোসাইড এর ডেফিনিশন এ পড়ে। এখানে এখন যে জিনিসটা ইম্পোর্টেন্ট, যেমন ডক্টর ইউনূস আবার এটা বলার চেষ্টা করছেন বা তার কিছু সমর্থকরা বা তার ডিফেন্ডাররা এই রেজিমের তারা বলছেন যে হিন্দুদেরকে যখন মারা হচ্ছে এটা আসলে হিন্দু হিসেবে মারা হয়নি, তাদেরকে আওয়ামী লীগ হিসাবে মারা হচ্ছে। অ্যাজ ইফ আওয়ামী লীগ হিসেবে মারা হলে বুঝি এটা জায়েজ হয়ে যায়। তাও না। সেটা তো যদি ফর আর্গুমেন্টস সে আমরা ধরেও নেই যে যেসব হিন্দু ধর্ম অবলম্বী যাদেরকে মারা হচ্ছে তাদেরকে আওয়ামী লীগ রাজনৈতিক পরিচয়ের কারণে মারা হচ্ছে। তাহলে সেটাও তো আসলে আরেকটা টার্গেটেড গ্রুপের মধ্যে পড়ে যায়। কারণ আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা জিনিস আপনাকে আমি বলি, আ আমাদের এখানে জেনোসাইড এর যে সংজ্ঞাটা দেওয়া আছে, সেখানে কয়েকটা গ্রুপকে কিন্তু আপনার প্রটেক্টেড গ্রুপ। সে গ্রুপগুলা কি? একটা হচ্ছে রিলিজিয়াস গ্রুপ, যে আপনি যদি রিলিজিয়াস আইডেন্টিটির কারণে কাউকে টার্গেট করেন, দ্যাট ইস জেনোসাইড। আপনার পলিটিক্যাল গ্রুপ, যে তার কোন রাজনৈতিক আ পরিচয়ের কারণে, রাজনৈতিক দলগত পরিচয়ের কারণে আপনি যখন একটা গ্রুপকে টার্গেট করবেন, সেটা কিন্তু জেনোসাইড। এটা কিন্তু আমাদের আইনের সংজ্ঞা। এখন আমাদের আইনের যে জেনোসাইডের সংজ্ঞা আছে, এটা কিন্তু মোর অ্যাডভান্সড যে জেনোসাইড কনভেনশন এ যে সংজ্ঞা আছে জাতিসংঘের, তার চেয়েও অ্যাডভান্সড কিন্তু। আমরা কিন্তু পলিটিক্যাল গ্রুপকেও ইনক্লুড করি। তার মানে আপনি যদি কাউকে ডক্টর ইউনূসের ভাষ্য অনুযায়ী যে হিন্দুদেরকে হিন্দু হিসেবে মারা হয়নি, আওয়ামী লীগ হিসাবে মারা হচ্ছে। কিন্তু তার মানে উনি কিন্তু আসলে অ্যাডমিট করে নিচ্ছেন একটা জেনোসাইডকে। কারণ সেটাও জেনোসাইডের মধ্যেই পড়ে। এবার ধরেন আপনার শুধু হিন্দুদের উপর না। আপনি খেয়াল করেন আপনি আহমদীয়দের উপরে আক্রমণ হয়েছে। প্রচুর হয়েছে। খ্রিস্টানদের উপর হয়েছে। সুফি কমিউনিটির উপরে হয়েছে। বিভিন্ন মাজারগুলা প্রায় ৫০ এর উপরে আপনার মাজার আক্রমণ হয়েছে। আচ্ছা, আহমেদিয়াদের ব্যাপারটা দেখেন আপনি। আহমেদিয়াদের ক্ষেত্রে যে জিনিসটা অনেকে ভুলে যায় যে আহমেদিয়াদেরকে কিন্তু নির্মূল করা সিস্টেমেটিক্যালি অ্যাজ এ রিলিজিয়াস কমিউনিটি এই নির্মূল করার এই, এই দাবিগুলা বা এই 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 কি বলবো এই তৎপরতাগুলো কয়েক মানে কি বলবো প্রায় ১ শতকের পুরানো। সে পাকিস্তান আমল থেকে এবং এটাকে লিড করেছিল কারা তখন? তখনও কিন্তু জামাত ইসলামী লিড করেছিল পাকিস্তান আমলে। আর বাংলাদেশে আপনি যদি দেখেন আজ থেকে ২ বছর আগে তখনকার জামাতের সেক্রেটারি উনি একটা ঘোষণা দিয়েছিলেন যে আহমদিয়াদের ব্যাপারে যে "We need to find a final resolution of the Ahmadiyya problem." এই ফাইনাল রেজোলিউশন শব্দটা শুনলেই তো আপনি যে কেউ আঁতকে উঠবে। কারণ এই জাতীয় শব্দ আমরা এই জাতীয় ফ্রেজ আমরা শেষবার কখন শুনেছি? শেষবার শুনেছি আপনার সেই ২য় বিশ্বযুদ্ধের সময় নাজিরা যখন বলত যে কি "We have to find a final solution of the Jew problem." তারা ইহুদিদের ক্ষেত্রে ফাইনাল সলিউশন খুঁজত। ঠিক একই ধরনের ভোকাবুলারি আপনার জামাতের অ্যা শীর্ষ নেতা আজ থেকে ২ বছর আগে উনি ঘোষণা দিয়ে বলেছেন যে "We need to find a অ্যা ফাইনাল সলিউশন অফ দ্য আহমেদিয়া প্রবলেম।" তো আজকে যখন আহমেদিয়াদের উপরে অ্যাটাক হয়, আমরা কি তখন এটার সাথে কি আমরা তার সেই আগের বক্তব্যটাকে মেলাবো না? আমরা কি এই অ্যাটাকটা যে বিচ্ছিন্ন অ্যাটাক না, সেটা যে একটা তাদের একটা ইনটেনশন, একটা যে একটা তারা যে কনসিস্টেন্ট উইথ দেয়ার আর্লিয়ার ডিক্লারেশন, এটা কি আমরা বলব না?
যখন বলবো সেটা তো আসলে আপনার জেনোসাইডের টেরিটরিতে পড়ছে। আচ্ছা, এখানে তাহলে হচ্ছে আমরা একটু বর্তমানে ফেরত আসি। আপনি অনেকগুলো গণহত্যার কথা উল্লেখ করলেন, যেটা আসলে হচ্ছে এখনো। হিন্দুদের, আহমদিয়াদের বা হচ্ছে কাউকে আওয়ামী লীগ হিসেবেও যদি হচ্ছে টার্গেট করা হয়, হত্যা করা হয় এবং সেগুলোর অনেকগুলো নিদর্শন আমরা পেয়েছি। এখন ওইগুলো সবগুলোকে এভয়েড করে আমরা হচ্ছে আ একটু কুইক একটা ভিডিও দেখি। আম সেটা হচ্ছে তারপর আমরা হচ্ছে দর্শকদের কাছে একটা প্রশ্নে দর্শকদের সো সো এখানে আমরা যেটা দেখলাম আসলে যে মানে আমরা দেখতে পাচ্ছি যে যাকে খুশি তাকে আসলে আ মানে ইয়েতে নিয়ে যাচ্ছে ওরা, ট্রাইব্যুনালে নিয়ে যাচ্ছে। ১৩ জন শীর্ষস্থানীয় নেতার মধ্যে ৮ জন হচ্ছে মন্ত্রী। আম এবং একই সাথে একই সময়ে আপনি হচ্ছে দেশে আরো গণহত্যা হচ্ছে সেটার কথা উল্লেখ করলেন। আমরা নিদর্শন পাচ্ছি সেটা বিভিন্ন জায়গায় বিদেশি সংবাদপত্রেও আমরা দেখতে পাচ্ছি। সো এটার পেছনে মানে একজন দর্শক একটা প্রশ্ন করেছেন যে সেটা হচ্ছে যে বর্তমান মানে আমরা তো মোটিভটা জানি যে এটা কেন হচ্ছে। সো এই দর্শকের যে প্রশ্নটা বর্তমান ইউনূস সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার যোগ্যতা রাখে কিনা? সরকার হিসাবে মানে সরকার যে এই যে ট্রাইব্যুনাল চেঞ্জ করছে বা পরিবর্তন করছে বা এটাকে হচ্ছে যে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বা কর্মীদের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করছে। সেই যোগ্যতার বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি একটু প্রশ্নটা আমার মনে হয় একটু ওপেন প্রশ্ন হয়ে গেছে। কিন্তু আপনি না, না, যদি না। এই প্রশ্নটা ইনফেক্ট আমরা একটু আগে মনে হয় আলোচনা করেছি। আ যেটা ইউনূস সরকার আপনি যেটা প্রশ্নটা করলেন আমাকে একটু আগে, সেটা হচ্ছে যে ইউনূস সরকার এই ট্রাইব্যুনাল যে তারা দিল, এই ট্রাইব্যুনালের বৈধতা কি? এখন যে সরকারের নিজের বৈধতাই আপনার প্রশ্নবিদ্ধ। সেই সরকার আ সেই সরকার সেই একটা ট্রাইব্যুনাল করবে, সেই ট্রাইব্যুনালে আপনার একজন প্রাক্তন প্রধানমন্ত্রী বা আমি যদি বলি বর্তমান প্রধানমন্ত্রী, যেভাবেই আপনি আর্গুয করেন, তার বিচার করবে। তো আপনার যদি এখন গোড়াতেই যদি গলদ থাকে, গোড়াতেই যদি আপনার বৈধতা প্রশ্ন হয়, আর এরপরে আপনার আ আ শেখ হাসিনার বিচার তারা করতে পারবে কিনা, তারা অধিকার রাখে কিনা, সেটা তো অনেক পরের ব্যাপার। আপনার তো এটা আসলে গোড়াতেই প্রশ্নবিদ্ধ। এখানে একটা জিনিস আমি একটু আমার একটা পয়েন্ট আমার মনে হয় একটু অ্যাড্রেস করা দরকার যাতে আমাদের কোনো কনফিউশন না হয়। আমি যে বলছি আ যে যা হচ্ছে সেটা বাংলাদেশে এই মুহূর্তে সেটার সাথে অনেক আমরা এটাকে আমি মনে করি যে এখানে আপনি জেনোসাইড এর অনেকগুলো হলমার্ক দেখা যাচ্ছে। এই জায়গাটা একটু আপনার ক্লিয়ার হওয়া দরকার। জেনোসাইড হচ্ছে এমন একটা জিনিস আ আমাদের পপুলার ডোমেইন এ বা আমাদের ইমাজিনেশন এ জেনোসাইড জিনিসটা কিভাবে কাজ করে। আমাদের ইমাজিনেশন এ জেনোসাইড মনে করি আমরা লক্ষ মানুষ মারা যাবে। গণকবর থাকবে, হ্যাঁ? আপনার আ মানে এখানে গণকবর পাওয়া যাবে, ওখানে পাওয়া যাবে, হাজার মানুষ মারা যাচ্ছে। ব্যাপারটা কিন্তু এরকম না। জেনোসাইড এমন একটা ক্রাইম, এটা কিন্তু হতে পারে এমনকি একজন মানুষও না মারা গিয়ে। আপনি যদি অপরাধটা এমন একটা অপরাধ হয়, সেটা যদি আপনার কোন একটা গোষ্ঠীকে, প্রটেক্টেড গোষ্ঠীকে নির্মূল করার ফ্রেমওয়ার্ক এর মধ্যে পড়ে, তাহলে কিন্তু সেটা জেনোসাইড। এবং তাহলে জেনোসাইড হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমি নিজে এটাকে যেহেতু আমি জেনোসাইড নিয়ে কাজ করি, আন্তর্জাতিক অপরাধ নিয়ে কাজ করি। আমি এটাকে খুব লাইটলি বলি না এই শব্দটা। এই শব্দটা আমি খুব চিন্তা ভাবনা করে বলি। মানে আমি না শুধু আমার মতো যারা কাজ করেন তারা প্রত্যেকেই এটাকে কিন্তু we do not throw this word around. কেন? তাহলে আমরা কেন বলছি? বলছি এই কারণে দেখেন জেনোসাইড একটা ফুল ব্লোন জেনোসাইড হতে অনেকগুলা ধাপ লাগে। যেমন গ্রেগরি স্ট্যান্টন উনি একজন জেনোসাইড স্কলার। উনি বহু আগে এটা বলে গেছেন। উনি একটা ফ্রেমওয়ার্ক দিয়েছিলেন যে ১০ টা ধাপ আছে একটা জেনোসাইডের। হ্যাঁ? সেই ১০ টা ধাপের ১ম ধাপটাও জেনোসাইড, ১০ম ধাপ যেটা চূড়ান্ত সেটাও জেনোসাইড। কারণ এটা আসলে ধাপে হতে থাকে। তো বাংলাদেশে এখন ফুল ব্লোন জেনোসাইড কিনা সেটা প্রমাণ করার মতো আমাদের হাতে কিন্তু মানে অন্তত যথেষ্ট প্রমাণাদি নাই। কিন্তু আমরা জেনোসাইড যে শুরু হয়ে গেছে,
সেটা কিন্তু আমরা ওই অনেক ১০ টা ধাপ বললাম যে তার অনেকগুলা বক্স কিন্তু টিক করে এখন। তো সেই জায়গাটা একটু ক্লিয়ার হতে হবে। কারণ জেনোসাইড হচ্ছে এমন ম্যাগনিটিউড এর এটা খুব হালকাভাবে এই শব্দটা ব্যবহার করা উচিত না। যেটা আমরা খেয়াল করেছি যে জুলাইয়ে সংঘটিত ঘটনাগুলার ক্ষেত্রে আ আপনার অনেকেই এটাকে গণহত্যা, জেনোসাইড বলে চালিয়ে দিচ্ছে। এটা উচিত না। জেনোসাইড একটা খুব সিরিয়াস ওয়ার্ড। এটা খুব সহজে কেউ কারো এভাবে উচ্চারণ করা উচিত না। আচ্ছা, একটা ইন্টারেস্টিং প্রশ্ন আসছে দর্শকদের কাছ থেকে। উনি YouTube থেকে আমাদেরকে দেখছেন। আম আপনার কাছে প্রশ্নটা করেছে ওরা। যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রধান আইনজীবী হয়েও ঠিক সেই আদালতেরই প্রধান হওয়ার লাইক আভ্যন্তরীণ রহস্য রেখে। আমার মনে হয় উনি তাজুল ইসলাম সাহেবের দিকে ইঙ্গিত করছেন যে উনি একসময় জামাতের জন্য লড়েছেন, যারা জামাতের নেতাদের জন্য লড়েছেন এবং একই লোক আ এখন হচ্ছে যে চিফ প্রসিকিউটর এই ট্রাইব্যুনালে এবং আমরা জানি যে খুব সম্প্রতি টবি ক্যাডম্যানকেও ওরা নিয়ে এসেছে একদম বিশেষ উপদেষ্টা হিসেবে। এখন ওই পরিপ্রেক্ষিতে মানে আপনার কি মনে হয়? মানে দর্শকের প্রশ্ন যদি উত্তরটা দিন। যেটা হচ্ছে যে যিনি প্রশ্ন করেছেন উনি তো নিজেই জানেন যে এখন যাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি আগে একসময় আপনার মানে যারা দণ্ডপ্রাপ্ত যে জামাত ইসলামের বিভিন্ন নেতারা ছিলেন, গোলাম আজম থেকে শুরু করে ওনাদের আইনজীবী ছিলেন। ওনাদের ডিফেন্স টিমের উনি একজন খুব অন্যতম একজন সদস্য ছিলেন। তো এখন কথা হচ্ছে যে উনি উনি কি এই মানে টেকনিক্যালি এখনকার বিচারগুলার জন্য প্রসিকিউটর হতে পারেন কিনা? ঠিক আছে? এখন যদি খুব টেকনিক্যাল একটা উত্তর দেই আপনার, টেকনিক্যাল উত্তরটা হচ্ছে উনি বলবেন হয়তো উনারা আমি সিউর যে উনারা সেটাই আর্গু করবেন বা করছেন। সেটা হচ্ছে যে এটা তো ভিন্ন মামলা। ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা বিচার করেন, সেই বিচারটা কিন্তু আপনার মানে একদিকে বিচারটা হওয়াটা জরুরি, করাটা জরুরি। আবার বিচারটাকে এটাও দেখানোটা জরুরি বা প্রমাণ করাটা জরুরি যে এই বিচারটা প্রতিশোধমূলক না। এইটাও কিন্তু পাবলিক ডোমেইন এ আপনার পারসেপশন টা কি বিচারটার, সেটাও কিন্তু খুব ইম্পোর্টেন্ট, ইকুয়ালি ইম্পোর্টেন্ট। এখন আ টেকনিক্যালি উনি উনি বলতে পারেন যে এটা যে ডিফারেন্ট মামলা সুতরাং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমার নাই। যেমন আমি দেখলাম যে আরেকজন বলছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর কথা। তো এটা খুব টেকনিক্যাল আনসার। কিন্তু বাস্তবে উনার যে অ্যাপয়েন্টমেন্টটা, সেই অ্যাপয়েন্টমেন্টটাই আমরা জানি যে জামাতের উনি তো নিজে শুধু জামাতের আইনজীবীও ছিলেন না, উনি তো জামাতের রাজনীতিটাও করেছেন। উনি শুধু আইনজীবী না, উনি কিন্তু পলিটিক্যাল ক্যাডারও। ঠিক আছে? শুধু যদি আইনজীবী হতেন, শুধু প্রফেশনাল উনি কিন্তু তা না, তাজুল ইসলাম। উনি একই সাথে ওদের পলিটিক্যাল ক্যাডার। আবার টবি ক্যাডম্যানের কথা আপনি বললেন। উনি কিন্তু শুধু তাদের ইন্টারন্যাশনাল কাউন্সিল বা আগে, এখনকার না, আগে তাদের শুধু তাদের ডিফেন্স টিম যেটা তাজুলদের ডিফেন্স টিম সেটার পার্ট ছিলেন শুধু তাই না। উনি তাদের লবিইস্ট ও ছিলেন। উনি শুধু আইনজীবীই ছিলেন না। তো উনাদের ক্ষেত্রে যে ব্যাপারটা যেরকম উনারা অ্যা উনাদের পক্ষে এইটা আর্গু করা আমার মনে হয় অসম্ভব। উনারা এটা বলতেই পারবেন না, আর্গুও করতে পারবেন না এবং এটা কাউকে বিশ্বাস করাতে পারবেন না যে উনারা আসলে নিরপেক্ষ এ বিষয়ে। উনারা এই বিষয়ে উনাদের কোনো এজেন্ডা নাই। এটা উনারা প্রমাণ করতেই পারবেন না। এটা সম্ভব না। কারণ পাবলিক পারসেপশন হচ্ছে উনারা বায়াসড, উনারা পলিটিক্যালি মোটিভেটেড। ঠিক আছে? উনারা শুধু আইনজীবী না এখানে, একজন পলিটিক্যাল ক্যাডার আবার আরেকজন হচ্ছে তাদের লবিইস্ট ছিলেন। আপনি তাজুলের যে অ্যাপয়েন্টমেন্টটা, তাজুল ইসলামের অ্যাপয়েন্টমেন্টটা দেখবেন, সেই অ্যাপয়েন্টমেন্ট উনার যেই সপ্তাহে হলো, সেই সপ্তাহে ডক্টর ইউনূসের সাথে ব্যারিস্টার টবি ক্যাডম্যান এসে একটা একটা একান্ত বৈঠক করল ঢাকায়। এবং সেই বৈঠকে আমি যেটা পেপার থেকে খবরের কাগজ থেকে যা জেনেছি, উনি আপনার একটা বিচারের ফ্রেমওয়ার্ক বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং টবি ক্যাডম্যান ঘুরে যাওয়ার পরেই কিন্তু তাজুল ইসলামের এই অ্যাপয়েন্টমেন্টটা হলো। এখন আমি যেটা আবার সেই পয়েন্টটাকে আমি আবারও হ্যামারিং করি। আপনি বিচার করলে হবে না। বিচারটার সেই পারসেপশন ও থাকতে হবে যে এই বিচারটা প্রতিশোধমূলক না। এই বিচারটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা একটা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে না। এখন জামাত এখন তাজুল ইসলামদের ক্ষেত্রে যেটা হয়েছে আপনার তারা গত ১০ বছরে বহুবার বহু অকেশনে জামাত, তার সংগঠন, তার আইনজীবীরা, তার সমর্থকরা বলেছে যে, "আমরা একদিন এই গোলাম আজমদের বিচারের প্রতিশোধ নিবো।" এটা তো তারা বলেই ফেলেছে। তো এখন সেই প্রতিশোধটা যদি আমরা বলি যে এখন তারা নেওয়ার একটা সুযোগ পেয়েছেন এবং প্রতিশোধ নিচ্ছেন। এখানে আইন কানুনের কোনো ব্যাপার নাই। এটা একটা প্রতিশোধমূলক প্রক্রিয়া এবং তারা এসে এই পদগুলাতে বসে সেই প্রতিশোধটাই নিচ্ছেন। তাহলে এইটা বলার তো স্কোপ থাকছে। আচ্ছা। আমাদের খুব বেশি সময় হাতে নাই। তারপর আমরা একটা প্রশ্ন আসলে এটা মানে আমারও প্রশ্ন মানে আমি নিজেও চিন্তা করার চেষ্টা করি যে আসলে এটা মানে সমাধানটা কি আসতে পারে? আপনি দেখেন যে ঘটাও করে প্রচারণা চালিয়ে মুজিববাদদের হত্যার হুমকি দিয়ে তারা হত্যা করছে। এসবের বিচার কার কাছে চাইবে বাংলাদেশ? কিংবা
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দেশে ঘোষণা দিয়ে এই হত্যাকে বন্ধের কোনো উপায় আছে কি? আম প্রশ্নটা কঠিন। বন্ধের উপায় মানে আমি জানি না। আপনার কাছে কোনো উত্তর যদি থাকে বা কোনো সেটা তো পরামর্শ সেটা থাকে তো একটা ওটা তো একটা উত্তর আছে রাজনীতির। ঠিক আছে? সেটা আমি বলব না। মানে সেটা মানে আমার টেরিটরি না। কথা হচ্ছে যে এই যে মুজিববাদদের আপনার প্রশ্নটা আবার পড়ি আমি হত্যার হুমকি দিয়ে। হ্যাঁ, হুম, যেটা হচ্ছে আমি যেটা বললাম যে অপরাধগুলা হচ্ছে বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে। এখন আমি যদি বিচার চাইতে হয় কোথায় যাবো? অবশ্যই ১ম এই যাবো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমরা যদি বলি যা হচ্ছে এটা যদি এটাকে যদি আমরা জেনোসাইড বলি, যেটা আমি আর্গু করেছি একটু আগে, এটাকে যদি আমরা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বলি, যেটা অবশ্যই এর মধ্যে পড়ে, তাহলে অবশ্যই আমরা বাংলাদেশে একমাত্র আদালত এটা বা ট্রাইব্যুনাল যেখানে এটার বিচার চাওয়া যেতে পারে, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো সেটা আমাদের ফোরাম আছে। বিচার চাওয়ার ফোরাম আছে। আমরা বিচার চাইতে পারি কিন্তু বিচার পাবো কিনা সেটা আমি যেটা আবারও বললাম, এই যে আপনার তাজুল ইসলামদের কথা বললাম, প্রসিকিউটরদের কথা বললাম, সিদ্ধান্তটা তো তারা নেবেন। অথবা এমনকি কেউ অভিযোগ না করলেও তারা নিজেরাও কিন্তু এই তদন্তগুলা শুরু করতে পারেন। এই যে তারা তদন্তটা শুরু করছেন না, যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কি হচ্ছে না হচ্ছে। এখান থেকেও কিন্তু তাদের পক্ষপাত দুষ্টটা বা বায়াসটা অ্যাপারেন্ট। ঠিক আছে? এবং একটা হচ্ছে খুব আমরা নিজেরাও আ আ বাংলাদেশের জনগণ আপনার ভুক্তভোগীরা আ তারা তারা অভিযোগ আনতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আচ্ছা তারা আনলো না। কারণ তারা আনতে নাই পারে। কারণ এই মুহূর্তে যে পরিমাণ হয়রানি হচ্ছে, কেউ সাহস করে যে যাবে, এটা একটা অসম্ভব ব্যাপার। কারণ যে একটা নিজেই অভিযোগ হয়তো হ্যাঁ, ফেলবে মানে তারা নিজেরাই তাদের যে কি অবস্থা হবে কেউ যদি যায়। তো সেক্ষেত্রে তো তাজুল ইসলাম বা এখনকার প্রসিকিউটর তারা যদি এতই নিরপেক্ষ হন, যেটা তারা অবশ্যই দাবি করার চেষ্টা করবেন, তাহলে তারা কেন তদন্ত আনছেন না? এই আচ্ছা না তো আনার মধ্যে দিয়ে তারা কিন্তু নিজেদেরকে তারা যে কতখানি বায়াসড বা এই ট্রাইব্যুনালে যে আসলে এটা যে একটা একপাক্ষিক ট্রাইব্যুনাল এবং এটার মধ্যে যে আসলে যে সার্বিক বিচার সম্ভব না, এটা উনারা প্রমাণ করে দিবেন বা দিচ্ছেন এই মুহূর্তে। আচ্ছা, দেশে যদি বিচার না পাই সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এরপরেও কিন্তু যেমন দেশে যদি বিচার না হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা আ আন্তর্জাতিক ফোরামের কাছে বিচার চাইতে পারি। ঠিক আছে? ওই স্কোপটা আছে এবং দ্যাট ইস এ ডিফারেন্ট আ আ আ ডিফারেন্ট ডিসকাশন ওটার জন্য। আ যে আমরা যেমন আমরা হেগে যেতে পারি যেহেতু বাংলাদেশ পক্ষ রাষ্ট্র। আমরা আ সরাসরি হেগে তো আর মামলা করা যায় না। হেগে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে একটা কমিউনিকেশন ড্রপ করতে পারবো। আ তারপরে শুধু মামলা ছাড়াও আপনার কিন্তু অনেকগুলা আপনার আ মানে আপনার কি বলবো? কোয়াসি লিগ্যাল কিছু প্রসিডিউর আছে। মানে কোয়াসি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর জাতিসংঘের বিভিন্ন র্যাপোর্টিয়ারদের কাছে আমরা যেতে পারি। ওটা নিয়ে মনে হয় আমরা একটা ডিফারেন্ট আলোচনা করতে পারি। এবং হ্যাঁ, ওগুলা করার জন্য আপনার ওটার জন্য আ অবশ্যই মানে চাইলেই যাওয়া যাবে না। ওগুলাতে অনেক কিছু চিন্তাভাবনার ব্যাপার আছে। ওটা নিয়ে একটা আসলে বিশদ আলোচনা হতে পারে। আচ্ছা কিন্তু লাস্ট বিচার চাওয়ার অবশ্যই আমাদের আ অধিকার আছে। বিচার চাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এবং আ বাংলাদেশে সেই ফোরামও আছে সেই বিচারটা চাওয়ার। সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু সেই ফোরাম থেকে আপনি কি আশা করতে পারেন সেটা তো আমি বললামই। এখন আরেকজন একটা প্রশ্ন করেছে এখানে। সেটা আমি একটু মানে আমারও প্রশ্ন। এজন্য সেটা আমি আমি জানতে চাই যে এই বিষয়ে যে ট্রাইব্যুনালে কি হচ্ছে না হচ্ছে, আপনি যে পক্ষপাতিত্বের কথা বললেন এবং একই সাথে হচ্ছে যে মানে জামায়াতের রাজনীতির সাথে জড়িত, সে রাজনীতিবিদদেরকে ট্রায়ালে নিয়ে যাচ্ছে। আ এখন ট্রায়ালটা যে কতটা নিরপেক্ষ হবে সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু বাংলাদেশের মিডিয়া তো এখন বায়াসড। এখন এই যে পর্যালোচনা বা এই আলোচনাগুলা শোনার জন্য বা কোথা থেকে আসলে রিলায়েবল সোর্স যে আসল খবর কি হচ্ছে না হচ্ছে সেটা কিভাবে মানুষ জানতে পারে? এরকম কোন রিসোর্স এটা আছে কি? অত্যন্ত ক্রুশিয়াল একটা প্রশ্ন আপনি করেছেন। যে আপনি দেখেন একটা ট্রায়াল যখন চলে, আ এখনকার যে বর্তমান সরকার আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের মিডিয়া কিন্তু এখন এই মুহূর্তে একেবারেই স্বাধীন না। মিডিয়া খুব সিরিয়াসলি মাজলড। আ এখন এটা আমার কাছে কোনো প্রমাণ নেই যে সরকার মানে নিজে অ্যাক্টিভলি এটা কন্ট্রোল করছেন কিনা নাকি সাংবাদিকরা নিজে থেকেই সেলফ সেন্সর করছেন। I do not know. কিন্তু আমরা ফলাফলটা যেটা দেখছি সেটা হচ্ছে মিডিয়াতে আসলেই আপনার কোনো কিছু অনেক কিছুই রিপোর্টেড হয় না যেটা সরকারের ভাবমূর্তি নষ্ট করবে। এখন এই বিচারটা যেটা হচ্ছে, বিচারের কিন্তু একটা হচ্ছে কোর্ট রুমের ভিতরে একটা বিচার চলে, ট্রাইব্যুনালে চলবে। আবার সেই বিচারটার একটা কিভাবে এটা পাবলিক ডোমেইন এ প্রেজেন্টেড হচ্ছে, বাংলাদেশের মানুষের কাছে এটাকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে। ডে টু ডে মিডিয়া তো রিপোর্ট করবে আমি ধরে নিচ্ছি, বাংলাদেশের চ্যানেলগুলো রিপোর্ট করবে, পত্রিকাগুলো রিপোর্ট করবে। কিন্তু কিভাবে রিপোর্ট করবে? এখন আমরা যদি গত ৩ মাসের অভিজ্ঞতা যদি আমরা একটা প্যাটার্নটাকে দেখি, তাহলে দেখে মনে হচ্ছে যে ওই রিপোর্টিংটা খুব ফেয়ার হবে বলে আমার মনে হয় না। সেটা যে খুব ইভেনলি ব্যালেন্সড রিপোর্টিং হবে এমন মনে হয় না। ওখানে এক ধরনের ন্যারেটিভ কন্ট্রোল এর চেষ্টা থাকবে সরকারের পক্ষ থেকে।
যে দেখানোর চেষ্টা করবে বিচারটা কি হচ্ছে। মানে খুব আপনার আসামি পক্ষ যারা অভিযুক্ত তাদের পক্ষ থেকে কোনো ইম্পোর্টেন্ট পয়েন্ট তারা যেটা রেইজ করছেন সেটা যদি আদৌ রিপোর্টেড ও না হয় মিডিয়াতে, আমি অবাক হব না। তো এই জায়গাতে আপনার যে প্রশ্নটা তাহলে সেক্ষেত্রে মানুষ কোথা থেকে জানবে? আমার যেটা প্রশ্ন হচ্ছে যে আপনারা বাংলাদেশের মিডিয়াতে মানুষের যেটা হচ্ছে যা প্রচার হচ্ছে সেটা আপনারা দেখুন। অবশ্যই দেখুন। প্রতিটা জিনিস দেখুন। কিন্তু দেখুন উইথ এ ক্রিটিক্যাল আই নাম্বার 1। নাম্বার 2 আপনার প্রচুর অ্যাক্টিভিস্ট গ্রুপ এই যেমন কাজী মামুন ভাই আপনি এই যে শোটা করছেন এখন, এই আলোচনাগুলো আমাদের যারা দেশ নিয়ে ভাবেন, যারা একাত্তর নিয়ে ভাবেন, যারা আ আ আ মানে আমাদের মতো আপনার অ্যাক্টিভিস্টরা যারা আছেন বা জাস্টিস অ্যাক্টিভিস্টরা যারা আছেন, তারা যে এরকম অনেকগুলো তাদের লেখাগুলা পড়ুন। তাদের টাইম টু টাইম আমি সিউর যে এরকম অনেকগুলা অনুষ্ঠান ভবিষ্যতেও তৈরি হবে। এরকম এই ধরনের ভিডিও আলোচনা। যেমন আমার যে সংগঠন আমার আইসিএসএফ আমরা নিজেরাও একটা নিয়মিত অনুষ্ঠান শুরু করার কথা ভাবছি। তো সেখানেও কিন্তু আমরা ডে টু ডে ট্রায়ালটাকে কভার করব। এবং আমরা চেষ্টা করব যে যতটুকু সম্ভব অবজেক্টিভলি নিউট্রালি আপনাদেরকে তুলে ধরতে। যে কি হচ্ছে প্রতিদিন ট্রাইব্যুনাল ভবনে। তো আপনারা সেটাও সবার কথা শুনুন এবং নিজে ডিসিশনটা নিন। কিন্তু কারো কথা থেকেই আপনারা যেটা বললাম যে ক্রিটিক্যাল আই ছাড়া কারো কথাই শুনবেন না। কারণ এটা আসলেই খুব সিরিয়াস একটা ইস্যু। আচ্ছা, এর মধ্যে আমি bddigest.com বিডি ডাইজেস্ট নামে একটা পত্রিকা সেটাও দেখলাম যে বেশ অনেকগুলো ইস্যু ওরা কভার করছে ওরা গণহত্যা খুব ভালো বিষয়ে। কাজ করছে বিডি ডাইজেস্ট আমি দেখলাম। আচ্ছা। সো সেই সাথে এখন আপনার কাছেও আমার যে আরেকটা প্রশ্ন, যদি আমরা ভবিষ্যতে যদি আপনাকে আমরা এভাবে আলোচনায় চাই, ট্রাইব্যুনাল চলাকালীন সময়ে আমরা কি পাবো আপনাকে? যে এই বিষয়গুলো যেন আমাদের না দর্শকরা জানতে অবশ্যই। কারণ এই আলোচনাগুলো জরুরি। অবশ্যই পাবেন এবং আমি সিউর যে আরো অনেকে আছেন আ আ আপনি তাদেরকেও নিয়ে আসতে পারেন যারা ট্রাইব্যুনাল নিয়ে কথা বলতে পারবেন ডে টু ডে। আচ্ছা। যাই হোক আমরা আর সময় না নেই। আমাদের আসলে ২ মিনিট বেশি হয়ে গেছে আমাদের। যাই হোক আমরা দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। রাহেন ভাই আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা খুব সুন্দর আলোচনা হয়েছে। অনেকগুলো বিষয় আমিও জানতাম না আসলে জানতে পারলাম এবং আমার মনে হয় দর্শকরাও খুবই উপকৃত হবে। আপনারা যারা Facebook এ বা YouTube এ দেখছেন আপনারা হচ্ছে এই বিষয়গুলো মানুষকে জানানোর চেষ্টা করুন। সম্ভব হলে আমাদের ভিডিওটা শেয়ারও করবেন। ধন্যবাদ।